হৃদমায়ার প্রেমগাথা লিখেছেন রিক্তা ইসলাম মায়া। আজকে থাকছে উপন্যাসটির ৬০তম পর্ব। উপন্যাস পাঠে আছি আমি তারিফ। মধ্যরাতের প্রহর, রাত ৩:১৩ ঘরে। অন্ধকার রাতে পরপর দুটো গাড়ি থামল মায়াদের গেটের সামনে। মায়াদের বাড়ির গেট তখনও খোলাই ছিল, হয়তো বাড়ির মানুষই জাগ্রত বলে তাই। পরপর দুটো গাড়ির, একটা পুলিশের জিপ হলেও অন্যটি সুফিয়া খানের কার। মধ্যরাতে পুলিশের ওসি মায়েদের বাড়ির গেট টেনে ভিতরে প্রবেশ করতেই গাড়ি থেকে নামল সুফিয়া খান। সূক্ষ্ম নজরে আশপাশটা এক পলক দৃষ্টি বুলালো। গাড়ির অপর পাশ হতে তারেক নামক ছেলেটি নামতেই সেও সুফিয়া খানের দৃষ্টি অনুসরণ করল। অন্ধকার রাস্তায় ল্যাম্পপোস্টের আলো ছাড়া ওই ২-৪টে কুকুর দেখা যাচ্ছে দূরে। রাস্তায় বুক ঠেকিয়ে ঘুমিয়ে দুই একটা, আবার তাদের গাড়ি দেখে দূর থেকে ঘেউ ঘেউ করছে কয়েকটা। এর মাঝেই একজন পুলিশ এগিয়ে গেল মায়েদের বাড়ির গেইটে। লোহার দরজাটি টেনে খুলে ধরল সুফিয়া খানকে ভেতরে ঢোকার জায়গা করে দিয়ে। সুফিয়া খান আশপাশটা পরখ করেই হাতের ফোনটা তারেক নামক ছেলেটির হাতে দিয়ে সামনে হাঁটল। পিছনে থাকা তারেক নামক ছেলেটি সুফিয়া খানকে অনুসরণ করে দৌড়ালো তৎক্ষণাৎ। একজন ভদ্র মহিলার কতটা ক্ষমতা আর দাপট থাকলে রাতের আঁধারে তাকে পাহারা দিতে চলে আসে আর্মি মেজর থেকে শুরু করে থানার পুলিশ ফোর্স, ভাবা যায়। সকলে ভদ্র মহিলার পেছনে। আর্মি মেজর ওনার পাশাপাশি হাঁটছে পা মিলিয়ে। উঁচু জুতোয় সুফিয়া খান হাইটে আর্মির মেজরকেও টক্কর দিবে যেন। মায়াদের বিল্ডিংয়ের নিচে দাঁড়িয়ে মেজর সাহেব কলিং বেল বাজাতেই অল্প কিছুক্ষণের মধ্যে দরজা খুলে দাঁড়ালো মায়ার ফুফি জাহানারা বেগম। ওনার বিস্ময়কর চোখ মুখ দেখে বোঝা যাচ্ছে বাড়ির বাকি সদস্যরাও হয়তো এখনো জাগ্রত। জাহানারা বেগম দরজা ধরে মুহূর্তে থমথমে খেয়ে বসল যখন দেখল একজন ভদ্র মহিলা পুলিশ নিয়ে দাঁড়িয়ে। মধ্যরাতে পুলিশের আগমনে তিনি ভয় পান। হতভম্ব হয়ে বাড়ির ভেতরে দৌড়ে যেতে যেতে আহাজারি করে চিৎকার করল দুই ভাইদের উদ্দেশ্যে, শফিক, সাজিদ, দেখ বাড়িতে পুলিশ আইছে, চেয়ারম্যান মামলা করছে আমাদের নামে, আয় হাই রে, সর্বনাশ হইছে। জাহানারা বেগম মনে করলেন চেয়ারম্যান পরিবার থেকে পুলিশ এসেছে ওনাদের জন্য। ওনার আহাজারির চিৎকারে সুফিয়া খান কপাল কুঁচকে তাকান সেদিকে। দৃষ্টি অনুসরণ করে দেখল বাড়ির সদস্যরা প্রায় সকলেই এখনো জাগ্রত, বসার ঘরে ভিড় জমিয়ে হয়তো কোনো আলোচনা সভা হচ্ছিল তাদের মাঝে। হওয়াটাও স্বাভাবিক, অস্বাভাবিক কিছু না। বাড়ির মেয়ের বিয়ে ভাঙলে, বরযাত্রী ফেরত গেলে সব পরিবারে এমন হইচই থাকে, তাই মায়ার পরিবারের সবাইয়ের মাঝে হইচই থাকাটা অস্বাভাবিক কিছু না। সুফিয়া খান আপাতত সেসব মনোযোগ হলো না, আর না উপস্থিত সদস্যদের কাউকে চিনল। ওনার চিনার কথাও না। কখনো মায়ের পরিবারের সঙ্গে ওনার সাক্ষাৎকার হয়নি, আর না ফাহাদের বউ মুক্তার সঙ্গে দেখা হয়েছে। তবে তিনি ছবিতে দেখেছিলেন ফাহাদের বউকে, সেই সুবাদে ওনার মুক্তাকে চেনার কথা। হয়তো মুক্তার ক্ষেত্রেও তাই। সুফিয়া খানকে সরাসরি না দেখলেও সেও ছবিতে দেখেছিল হৃদ খানের মা সুফিয়া খানকে। সুফিয়া খানের হঠাৎ আগমনে থমথমে মুখে সকলে বসা থেকে উঠে দাঁড়ালো দরজার দিকে তাকিয়ে। সুফিয়া খান মুখের মাস্ক খুলতে খুলতে খুব স্বাভাবিকের ন্যায় বাসায় প্রবেশ করলে চমকে ওঠার মতন দ্রুততায় এগিয়ে আসলো মুক্তা। সন্ধ্যায় মায়ের বিয়েতে পরা শাড়িটা এখনো ওর গায়ে জড়িয়ে। শাড়ির আঁচল মাথায় টানতে টানতে এগিয়ে আসলো সুফিয়া খানের দিকে। হৃদের মাকে চিনতে ভুল হয়নি ওর। দ্রুততায় এগিয়ে এসে পায়ে হাত দিয়ে সালাম করতেই মুক্তার মাথায় হাত রাখল সুফিয়া খান। তীক্ষ্ণ গলায় মুক্তাকে উদ্দেশ্য করে বলল, ফাহাদের বউ রাইট? গম্ভীর মুখর সুফিয়া খানের প্রশ্নে খানিকটা ভয় পেল মুক্তা। এই মহিলা সাংঘাতিক ধারালো আর তেজি মানুষ। সে শুনেছিল ফাহাদের মুখে, যদিও বিয়ের পর কখনো মুখোমুখি হয়নি দুজন, তারপরেও প্রথম সাক্ষাতে কেমন যেন ভয় পাচ্ছে মুক্তা। তাছাড়া এতগুলো পুলিশ নিয়ে হঠাৎ ওদের বাড়িতে আগমন করলে মুক্তার ভয় পাওয়াটাও তো স্বাভাবিক। মুক্তা ফের শাড়ির আঁচলটা মাথায় টেনে মিনমিন করে সম্মতি দিয়ে বলল, জি আন্টি। মুক্তার কথা শেষ হতে হতে সুফিয়া খানের আদেশে আসলো তৎক্ষণাৎ, তোমার মা বাবাকে ডাকো।
মুক্তা থমথমে মুখে মিনমিন করে বলল, জি, ওনারা এখানেই আছে, আপনি ভিতরে আসুন আন্টি। মুক্তার দৃষ্টি অনুসরণ করে পুনরায় পিছনে তাকালো সুফিয়া খান। দেখল বসার ঘরে সকলে ওনার দিকেই তাকিয়ে আছে। মুক্তা হাত দেখিয়ে আঙ্গুল তাক করল শফিকুল ইসলামের দিকে। শফিকুল ইসলাম প্রথম সোফাটায় বসেছিলেন। সুফিয়া খান মুক্তার উঁচিয়ে রাখা আঙ্গুল অনুসরণ করে মায়ের বাবার দিকে এগোতে এগোতে নিরেট গলায় বলল, আমি মায়ের সঙ্গে কথা বলতে চাই। এখন আপনারা কথা বলতে দিবেন না কি ঝামেলা করবেন, কোনটা? যেটা করতে চান আমি সেটাতেই রাজি। বলুন, কি করলে খুশি হবেন? হতবাক, হতবুদ্ধি, থমথমে মুখে সকলেই একে অপরের মুখ চাওয়াচাওয়ি করল সুফিয়া খানের কথায়। মধ্যরাতে এক মহিলা ওনাদের বাসায় এসে সবাইকে কেমন হুমকি ধামকি দিচ্ছেন, বলছে ওনারা নাকি ঝামেলা করতে চায়। বসার ঘরে মায়া, জুই, রাফা আর রেহানা বেগম বাদে সকলেই উপস্থিত ছিল। সুফিয়া খান শফিকুল ইসলামের মুখোমুখি দাঁড়ালো উত্তরের আশায়। সাজেদুল ইসলামের হাতে, পায়ে, মাথায় জায়গায় জায়গায় ব্যান্ডেজ করে ভাই শফিকুল ইসলামের পাশাপাশি দাঁড়িয়েছিল। সুফিয়া খানের কথায় চেতে উঠল তক্ষুনি। কটাক্ষ গলায় বলল, কে আপনি? এখানে পুলিশ নিয়ে কেন এসেছেন? সুফিয়া খান তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালো সাজেদুল ইসলামের দিকে। চটাং চটাং মেজাজের মানুষ ওনার পছন্দ না। এরকম মানুষের ব্রেইন খুব কম হয়, সেজন্য তাদের মুখ চলে বেশি। সুফিয়া খানকে উত্তর করতে না দেখে মুক্তা পাশ থেকে তাড়াহুড়ায় সাজেদুল ইসলামকে থামাতে চেয়ে বলল, কাকা, উনি আমার মামি শাশুড়ি, হৃদ ভাইয়ার আম্মু। হৃদ নামটা শুনতেই কেমন তেলে বেগুনে জ্বলে উঠল সাজেদুল ইসলাম। এই ছেলের জন্য বরযাত্রী রক্তাক্ত অবস্থায় হসপিটালের পথে। ওনাকে পিটিয়েছেন। উনি আহত অবস্থায় হাত পা ভেঙে আজ বাসায় বসে। ওনার বাড়ির মেয়েও সম্মান নষ্ট হলো। সবাই ছি ছি করছে ওনাদের মুখের উপর। এখন আবার মা এসেছে নতুন কাহিনী করতে। ওনাদের বাড়ির মেয়েদের সঙ্গে আর কোনো সম্পর্ক রাখবে না ওই বাড়ির ছেলেদের। আজ এখানেই সব শেষ। সাজেদুল ইসলাম আবারও কাউকে কিছু বলতে না দিয়ে রাগে কটমট করে বলল, দেখেন, আপনি যেই হন না কেন, এটা ভদ্রলোকের বাড়ি। আপনাদের মতন অভদ্র মানুষের এখানে জায়গা নেই। আপনি বরং এখন আসুন। আমাদের বাড়ির মেয়েদের সঙ্গে আপনাদের বাড়ির কারো কোনো সম্পর্ক থাকবে না, আর না আপনার সাথে কেউ কথা বলবে। আপনি চলে যান। জুয়ের বাবা সাজিদুল ইসলামের কথায় তৎক্ষণাৎ ওসি সাহেব ধমকে উঠল রাগে। কোথায়, কখন, কার সামনে কিভাবে কথা বলতে হয় সেটা বুঝাতে চেয়ে তিনি সাজিদুল ইসলামের দিকে তেড়ে যেতে চাইলে সুফিয়া খান হাতের ইশারায় ওসি সাহেবকে থামিয়ে দিতে দিতে সাজিদুল ইসলামের উদ্দেশ্যে শান্ত গলায় বলল, দেখুন সাজিদুল সাহেব, আমার সবখানে ক্ষমতা প্রয়োগ করাটা কিন্তু পছন্দ না। যে যতটুকুর যোগ্য আমি তাকে ততটুকুতেই রাখি। আপনার সাথে আমি ভদ্র আছি, তার মানে বুঝতে হবে আপনি আমার চাপ নেওয়ার যোগ্য নয়। বাকি রইল সম্পর্কের কথা, সেটা না হয় আপনাদের বাড়ির মেয়েদের ঠিক করতে দেন তারা কি চায়। আপনাদের বাড়ির মেয়েদের সম্মান না থাকলেও আমার বাড়ির বউদের কিন্তু যথেষ্ট সম্মান আছে সাজিদুল সাহেব। তাই গলা নামিয়ে, নয়তো আমি গলা উচালে কিন্তু আপনি ঠাঁই পাবেন না। কথাগুলো বলে সুফিয়া খান শফিকুল ইসলামের চোখে চোখ রেখে বলল, মেরুদণ্ডহীন প্রাণী পশুর সমান হয় শফিকুল সাহেব। ছেলে মেয়েদের বাবা হতে শিখুন, নয়তো ছেলেমেয়েরা আপনাকে বাবাটাকে ছেড়ে দিবে। কথাগুলো শেষ করে সুফিয়া খান ফের ঘাড় ঘোরালো মুক্তার দিকে শক্ত গলায়। বলল, মায়া কোথায়? মুক্তা ভয়ে তাড়াহুড়ায় বলল, উপরে আছে। সুফিয়া খান আদেশস্বরূপ বলল, আমাকে মায়ের রুমে নিয়ে যাও। কই? কৃত্রিম লাইটের আলোয় সুফিয়া খানের মুখোমুখি বসে মায়া। মায়াকে জড়িয়ে ওর মা রেহানা বেগম বসে বিছানায়। পাশে রাফা, জুই দুজনই দাঁড়িয়ে। সকলের মুখে থমথমে বিস্ময়কর সুফিয়া খানকে এই মুহূর্তে দেখে। বাকিদের সুফিয়া খানকে চেনা না থাকলেও মায়া ঠিকই চিনল সুফিয়া খানকে। কিন্তু মাত্রাতিরিক্ত জ্বরের ঘোরে মাথা ফেলে শুয়ে রইল মায়ের বুকে। এতক্ষণ মায়কে জলপট্টি দিচ্ছিল রেহানা বেগম। সুফিয়া খানের আগমনে বিব্রত বোধ করে মায়কে নিয়ে আগোচালো অবস্থায় বসল রেহানা বেগম। চোখ মুখ কেঁদে কুটে লাল হয়ে আছে সবার। সুফিয়া খান তীক্ষ্ণ দৃষ্টিতে সকলকে পরখ করে নিল। মায়ের দিকে তাকাতেই ওনার কুচকানো কপাল আরও কুচকে আসলো মায়ের নাজেহাল অবস্থা দেখে। মায়ের সুন্দর মুখটা জ্বরের ঘোরে ফ্যাকাশে হয়ে আছে। সবচেয়ে বড় কথা, মায়ের শরীরে 1 কেজি মাংস হবে কিনা সন্দেহ আছে সুফিয়া খানের। এতটা শুকিয়েছে মেয়েটা।
লাস্টবার যখন তিনি মায়াকে দেখেছিল হৃদের সঙ্গে, তখন বেশ নাদুস নুদুস আর হেলদি ছিল মায়া, কিন্তু এখন শরীরের অবস্থা খুবই শোচনীয়। তিনি এসেছিল মায়ের সঙ্গে কথা বলতে, কেন বিবাহিত হয়েও দ্বিতীয় বিয়ে করলো সেটা জানতে। অথচ মায়ের পরিস্থিতি দেখে ওনার মনে হচ্ছে মেয়েটাকে আগে সুস্থ করানো উচিত, তারপর বাকি কিছু। সুফিয়া খান মায়াকে বড় করে রেহানা বেগমকে প্রশ্ন করলেন মায়ের খবর জানতে চেয়ে। বলল, কি হয়েছে মায়ার? সুফিয়া খানের প্রশ্নে মায়াকে দুহাতে জাপটে ধরে রেহানা বেগম অসহায় গলায় বলল, আমার মেয়েটা অনেক দিন ধরে অসুস্থ। রেহানা বেগমের কথায় খানিকটা অসন্তুষ্ট হলো সুফিয়া খান। তীক্ষ্ণ গলায় বলল, এত অসুস্থতার মাঝে মেয়েকে বিয়ে দিতে গেলেন কেন? আপনারা জানতেন না মায়া বিবাহিত ছিল সেটা? সুফিয়া খানের কথায় ঝরঝর করে কেঁদে উঠল রেহানা বেগম। অসহায় গলায় একে একে বলতে লাগলো, আমার মেয়েটা বলেছিল আপনার ছেলের কথা, কিন্তু ওর কথা কেউ বিশ্বাস করেনি, প্রমাণ ছিল না বলে। ওর বাপ চাচা আর ফুপিরা সবাই মিলে আমার অসুস্থ মেয়েটাকে জোর করে বিয়ে দেয়। রেহানা বেগমের কথায় কেমন যেন মেজাজ খিলছে গেল সুফিয়া খানের রাগে। এত কিসের প্রমাণ প্রয়োজন হয় একটা অসুস্থ মেয়েকে জোর করে বিয়ে দেবার জন্য? অসুস্থ মানুষকে এমনিতেই বিয়ে দিতে নেই, এটা মূর্খ মানুষগুলো কি জানতো না? তাছাড়া যদি কেউ দাবি করে সে বিবাহিত, অন্তত সেটার সত্য মিথ্যা যাচাই বাছাই করে তাকে দ্বিতীয় বিয়ে দিতে হয়, নয়তো পাপের দ্বারে দাঁড়াতে হয়। মায়া যখন বলেছিল সে বিবাহিত, তখন অন্তত সত্য মিথ্যা যাচাই বাছাই করার জন্য হলেও ওনাদের অপেক্ষা করতে পারত এরা। তা না করে উল্টো একটা বিবাহিত মেয়েকে জোর করে নাজায়েজ সম্পর্কে বেঁধে দিল এরা। ওনার ছেলেটাও বউয়ের জন্য পাগল প্রায়। এই মেয়েকে না পেলে সে ঠিক হবে না তিনিও জানেন, কিন্তু মায়ের বিয়েটা নিয়ে কেমন যেন বারবার মেজাজ খিচে যাচ্ছে ওনার। সুফিয়া খান শক্ত গলায় বলল, বিবাহিত মেয়ের স্বামী জীবিত অবস্থায় দ্বিতীয় বিয়ে জায়েজ নয়, সেটা জানার পরেও কিভাবে আপনারা জোর করলেন মায়েকে দ্বিতীয় বিয়ের জন্য? রেহানা বেগম মুখ ঘুমড়ে ঢুকরে কেঁদে উঠল। খানিকটা সময় নিয়ে রয়ে সয়ে শুরু থেকে সবটাই জানালো মায়ের পরিস্থিতি সম্পর্কে সুফিয়া খানকে। সবটা শুনে মুহূর্তে কেমন নমনীয়তা হয়ে গেল সুফিয়া খানের মন। তীব্র অপরাধ বোধে জাগ্রত হলো মনে। হৃদকে নিয়ে দিশেহারা হয়ে যাওয়ায় মায়ের খোঁজ করতে পারেননি তিনি। বলতে গেলে ওনার মাথায় ছিল না মায়ের ব্যাপারটা। আজ ওনার বেখেয়ালিপনায় এতগুলো সম্পর্কে ফাটল ধরল। মায়া মানসিক রোগী, ওনার ছেলেটা সুস্থ হয়েও হচ্ছে না, বউয়ের জন্য ছটফট করছে। সুফিয়া খানের মনস্তাত্ত্বিক ভাবনার মাঝে রেহানা বেগম ফের বলতে লাগলো, আপনার ছেলের সঙ্গে বিয়ের কোনো প্রমাণ দিতে পারছিল না বলে আজ আমার মেয়েটাকে সবাই জোর করে পাপে বাঁধে, দ্বিতীয় বিয়ে দেয়। আপনারা দয়া করে আমার ছোট মেয়েটাকে এবার রেহাই দেন। ও আর আঘাত নেওয়ার ক্ষমতাতে নেই। এমনি আমার মেয়েটা মরে যাচ্ছে। মা হয়ে ভিক্ষা চাইছি আপনাদের কাছে, আর মানসিক চাপে ফেলবেন না। সবাই আমার মেয়েকে পাগল বলে। আপনি আপনার ছেলেকে অন্য কোথাও বিয়ে দিয়ে দেন, আমার মেয়ে কিছু বলবে না। ও এমনি কাউকে চিনতে পারছে না, আপনার ছেলেকেও ভুলে যাবে। আমি আমার পাগল মেয়েকে নিয়ে সারা জীবন কাটিয়ে দিতে পারবো, আমাদের কারো দরকার নেই। তারপরেও দয়া করে আমার মেয়েটাকে রেহাই দেন, দয়া করুন। একজন অসহায় মায়ের চিৎকার জন্য সুফিয়া খানের বুকে গিয়ে লাগলো। তিনিও তো একজন মা। ছেলের বিপদে ওনার দুনিয়া ঘুরে গিয়েছিল। আজ এই মুহূর্তে এখানে বসে আছে, ওনার ছেলের কথা চিন্তা করে এসেছেন। তিনি একজন শক্ত ধাঁচের মানুষ হয়েও যদি সন্তানের জন্য এতটা দুর্বল হতে পারে, তাহলে মা হয়ে রেহানা বেগমের কতটা দুর্বল হওয়ার কথা। সন্তান সবার জন্যই সমান হয়। সুফিয়া খান উঠে দাঁড়াতে দাঁড়াতে রেহানা বেগমের উদ্দেশ্যে বলল, শেষ বিশ্বাসটুকু আমাকে করতে পারেন মিসেস রেহানা। আমি কখনো বিশ্বাস ভাঙার মতো কাজ করিনি এই অবধি। আজ এখানে ছেলের বিশ্বাসের জোড়া লাগাতে এসেছিলাম, তবে এখন আপনার বিশ্বাসের ভার কাঁধে করে নিয়ে যাচ্ছি। আপনার মেয়ে আমার কাছে ভালো থাকবে এই পরিবেশের থেকে। আমি খেয়াল রাখবো আপনার মেয়ের, আমাকে ভরসা করতে পারেন। রেহানা বেগম মুহূর্তে কোনো কথা খুঁজে পেল না বলার জন্য। শুধু দু চোখের জল পেলে সুফিয়া খানের দিকে তাকিয়ে রইল। মায়েদের বাড়ির বর্তমান পরিস্থিতি মায়াকে সুস্থ হতে দিবে না। চারপাশে রটে গেছে মায়া দুই বিয়ের খবর। প্রথম স্বামী রেখে মায়া দ্বিতীয় বিয়ে করতে গিয়ে প্রথম স্বামীর হাতে মার খেয়েছে মায়া ও তার নতুন বর। এসব মানুষের মুখে মুখে রটে গেছে। সকাল হতে হয়তো মানুষজন আসবে তাদের বাড়িতে তামাশা দেখতে। মায়ার ফুফিরাও রেগে আছেন তাদের ভাইকে হৃদ খান মারায়। মায়াকে যা তা কথা শোনালো।
অথচ রাত থেকে যে মেয়েটা বেহুশ, ওকে হসপিটালে নিতে হবে সেই খবর কারও নেই। ভয়ে তিনিও কাউকে কিছু বলতে পারছে না মায়াটাকে ডাক্তার দেখাতে চেয়ে। অসহায় অবস্থায় সেই থেকে মাথায় জলপট্টি দিয়ে যাচ্ছে মায়ার। এর মাঝে যতবার মায়ের হুঁশ ফিরেছে ততবারই রেহানা বেগমকে চিনতে অস্বীকার করেছে মায়া। উনি প্রচণ্ড ভয়ে আছেন মায়ের মানসিক চাপ নিয়ে। ওনার ভয় ওনার মেয়েটা পুরোপুরি পাগল না হয়ে যায় এত সব সইতে না পেরে। রেহানা বেগম সুফিয়া খানের চোখের দিকে তাকিয়ে নীরবে কাঁদল। হয়তো এই বাড়ির পরিবেশ থেকে মায়া ওই বাড়িতে ভালো থাকবে, অন্তত মায়াকে তারা ডাক্তার দেখাবে, অবহেলা না করে এতটুকুতেই তিনি সন্তুষ্ট। ওনার ছেলে আরিফ ইন্ডিয়া থেকে ফিরে আসলেই না হয় মায়াকে নিজের কাছে নিয়ে আসবেন রেহানা বেগম। ওনার মন কেমন কেমন করে যেন সুফিয়া খানের কথা সম্মতি জানালো। দুহাতে জাপটে ধরা মায়াকে সুফিয়া খানের দিকে বাড়িয়ে দিতে দিতে দু চোখের পানি ছেড়ে বলল, আমার মেয়েটার খেয়াল রাখবেন আফা। এই মুহূর্তে একজন অসহায় মা হয়ে বলছি, এই পরিবারে থাকলে আমার মেয়েটা এমনি মারা যাবে। ওকে অন্তত একটা ডাক্তার দেখাবেন। আমার ছেলেটা ইন্ডিয়া থেকে ফিরলে না হয় আমি নিয়ে আসব। রেহানা বেগমের বাড়িয়ে দেওয়া হাত থেকে মায়াকে নিজের বুকে জড়ালো সুফিয়া খান। মায়ের নেতিয়ে যাওয়া তপ্ত শরীরটা জড়িয়ে ধরতে টাহর করতে পারল সত্যি মায়া কতটা অসুস্থ। চোখ মেলে তাকাতেও পারছে না। সুফিয়া খান মায়াকে বুকে জড়িয়ে দাঁড়াতে গেলেই অপর পাশ হতে দৌড়ে এসে মায়াকে আঁকড়ে ধরল রাফা। সুফিয়া খানের উদ্দেশ্যে বলল, আমিও যাব আপনাদের সাথে। সুফিয়া খান চোখ আউড়িয়ে এক পলক তাকালো রাফার দিকে। যদিও মেয়েটিকে তিনি চিনেন না, তবে মায়ের সঙ্গে মেয়েটিকে নিতে ওনার কোনো অসুবিধা নেই। চোখের ইশারায় সম্মতি দিয়ে তিনি রেহানা বেগমের উদ্দেশ্যে বলল, নিজের খেয়াল রাখবেন মিসেস রেহানা। মায়া আর রাফাকে নিয়ে বসার ঘরে সকলের সামনে দিয়ে বেরিয়ে গেল সুফিয়া খান। সুফিয়া খানকে কিছু বলার মতন সাহস মায়ের পরিবারের কেউ দেখাতে পারল না। কথায় কথায় ডেকে যাওয়া সাজেদুল ইসলামও কেমন মুখ চুপসে দাঁড়িয়ে। মায়ের ফুফিরাও তাই। মায়ের বাবার চোখে মুখে কেমন নমনীয়তা ছিল। তিনি আগ বাড়িয়ে কিছু বলতে চেয়েছিল সুফিয়া খানকে, কিন্তু কোন একটা অদৃশ্য বাধায় তিনি যেন চুপ করে যান। নীরবে দাঁড়িয়ে দেখল মেয়ের চলে যাওয়া নিয়ে। জুইয়ের মা আর রেহানা বেগম মায়াকে এগিয়ে দিতে অন্ধকার রাতে গেট অবধি দাঁড়িয়ে থাকেন। সুফিয়া খানের গাড়িটা অদৃশ্য না হওয়া অবধি সে অদূরের রাস্তার দিকে তাকিয়ে রইল। আল্লাহ জানে ওনার অসুস্থ মেয়েটার টানাপোড়ার সম্পর্কগুলো কিভাবে ঠিক করবেন। আল্লাহ ওনার মেয়েটাকে সুস্থতা দান করুক, আমিন। রাতের প্রহর কাটিয়ে ভোরের দিকে মাইকে নিয়ে ঢাকায় পৌঁছায় সুফিয়া খান। অসুস্থ মায়াকে দেখে হতভম্ব রাদীপ আসিফ দুজনই। রাফা সুফিয়া খানের সঙ্গে সঙ্গেই থাকছে। মায়াকে দেয়া হলো হৃদের কেবিনের পাশাপাশি বেডে। অসুস্থ মায়ের চিকিৎসা চলল তৎক্ষণাৎ। মায়ের বাঁ হাতে ক্যানোলা লাগানো হলো, পরপর ইঞ্জেকশন ফুস করতে। মায়ের অবস্থা শোচনীয়, ডাক্তারের চোখ মুখ দেখে বোঝা গেল তা। মায়াকে চিকিৎসা দিতে সবাই ব্যস্ত হয়ে পড়ল মুহূর্তেই। পেশেন্টের ব্যাপারে আপাতত আমরা কিছু বলতে পারছি না মিসেস খান, তবে পেশেন্টের অবস্থা খুবই শোচনীয়। আমরা বেশ কিছু পরীক্ষা নিরীক্ষা করে রিপোর্ট দেখে বলতে পারবো পেশেন্টের বর্তমান অবস্থা। কথাগুলো বলে ডক্টর চলে যেতেই রাদীপ উত্তেজিত গলায় নিজের মাকে প্রশ্ন করে জানতে চাইল, ভাবির কি হয়েছে আম্মু? এই অবস্থা কেন ওনার? রাদীপের কথায় সুফিয়া খানের গম্ভীর মুখটা আরও গম্ভীর হয়ে গেল। রিপোর্ট আসুক, তারপর জানবে, আপাতত বলতে পারছি না। মায়ের কথায় চিন্তিত ভাঁজ আরও গভীর হলো রাদীপের কপালে। অথচ পাশ থেকে আসিফ সেই কখন থেকে রাফার দিকে তাকিয়ে মূলত সে রাফার সাথে কথা বলতে চাইছে। সে তো জানতোই না রাফা যে মায়া ভাবিদের বাসায় ছিল, আর না এটা জানতো এখন হৃদ ভাইয়ের মায়ের সঙ্গে ঢাকা চলে আসবে। মূলত আসিফ সন্ধ্যার দিকে রাফাকে মায়ের সঙ্গে দেখেছিল বরযাত্রীর গাড়িতে। তখন আসিফ হৃদকে সামলাতে গিয়ে রাফার সঙ্গে কথা বলার সুযোগ পায়নি, কিন্তু এখন তার রাফার সঙ্গে কথা বলা জরুরি মনে হলো। কেন জানি মনে হচ্ছে রাফা আসিফকে এড়িয়ে যেতে সুফিয়া খানের সঙ্গে সঙ্গে থাকছে। আসলে কি তাই? যদি তাই হয় তাহলে তাকে এড়িয়ে যাওয়ারই বা কারণ কি রাফার? সকাল 11টার দিকে হালকা হালকা জ্ঞান ফিরল হৃদে। তীব্র মাথা ব্যথায় বিরক্তিতে বাম হাত রাখল কপালে। অল্প মাথা নাড়িয়ে ডানে বামে মাথা ঘুরালো। চোখ মিলে পাশে তাকাতেই ঝাপসা চোখে দেখল বেডে অচেতন অবস্থায় পড়ে থাকা মায়াকে। প্রথমে হৃদ মনে করতে পারল না কিছুই। ঝাপসা চোখে অস্পষ্ট গলায় আওড়ালো একটু করে, হৃদ। হৃদ ডান হাত বাড়িয়ে মায়াকে ছুঁতে চাইল।
কিন্তু হাতের নলে চাপ পড়ায় নল বেয়ে রক্ত উঠল তৎক্ষণাৎ। সুফিয়া খান দ্রুততায় এগিয়ে এসে হৃদকে বাধা দিয়ে শান্ত করতে বলল, কি করছো হৃদ? নলে রক্ত উঠছে। সুফিয়া খানের কথায় রাদীপ এগিয়ে আসলো। সে মূলত বাহির থেকে মায়ের জন্য কফি নিয়ে সবে কেবিনে প্রবেশ করেছে। মায়ের কথায় তৎক্ষণাৎ দৌড়ে আসে এদিকটায়। হৃদ তখনও হঠাৎ করে কিছু মনে করতে পারল না। মায়ের হাত নিজের শরীর থেকে সরিয়ে দিতে দিতে হৃদ বিরক্ত গলায় বলল, উফ, বিরক্ত করছো কেন তোমরা? সরো। হৃদকে বলো এদিকে আসতে। হৃদ, কাম হেয়ার। সুফিয়া খানের হাত সরিয়ে দিতেই হৃদ ফের বেহুশে মায়াকে ডাকলো নিজের কাছে। মায়ের নড়চড় দেখতে না পেয়ে হৃদ রেগে কিছু বলবে তার আগে রাদীপ তাড়াহুড়ো হৃদকে শান্ত করতে বলল, ভাই, ভাবি তো অসুস্থ, উনি হুঁশি নেই, তুমি শান্ত হও। মায়ের অসুস্থতার কথা কানে যেতে হৃদ কপাল কুঁচকে তাকায়। কয়েক সেকেন্ড ব্যবধানে হঠাৎই স্মৃতিচারণ হলো বিষাক্ত অতীতগুলো। মায়ের বিয়ে অন্য কোথাও হয়েছে সেটি মনে আসতেই হৃদের শান্ত মস্তিষ্ক তড়াক করে জ্বলে উঠল। দাও দাও অগ্নিশিখার ন্যায় হুঙ্কার ছেড়ে হাতের ক্যানোলা স্যালাইন সবকিছু টেনে ফেলতে ফেলতে বলল, এই নারী এখানে আসলো কেমনে? কার এত বড় কলিজা হয়েছে আমাকে ঠেঙ্গিয়ে এই নারীকে নিয়ে আসে? কার? হৃদের হুঙ্কারে বাহির থেকে আসিফ, আয়ন দুজনে দৌড়ে আসে ভিতরে। আজ সকালে আয়ন বাংলাদেশে ফিরেছিল লন্ডন থেকে। মায়ের ব্যাপারে সবটা আসিফের কাছে শুনে সেও স্তব্ধ, হতবাক। কিছু বলার মতন ভাষা আয়নের কাছেও ছিল না। মায়ের বিপদে সেও তো পাশে ছিল না। জুইয়ের সঙ্গে যোগাযোগ করলেও সে এই মুহূর্তে ভয় পাচ্ছে। কেমন যেন সৎসাহসও কুলাচ্ছে না তার। তারপরেও সে চিন্তা করল কালই একবার আশুগঞ্জ যাবে জুইয়ের সঙ্গে দেখা করতে। সুফিয়া খান হৃদের তোলপাড়ে খুব স্বাভাবিকের ন্যায় হৃদকে উত্তর করল, আমি নিয়ে এসেছি। মায়ের কথায় হৃদের তোলপাড় আরও বাড়ল। গর্জি উঠে বলল, কেন নিয়ে এসেছো? দরদ দেখাতে? যখন খেয়াল রাখার কথা ছিল তখন তো খেয়াল রাখোনি, অবহেলা করেছ। আজ এই নারী আমার জন্য হারাম, তারপরেও কেন এই নারীকে আমার সামনে হাজির করলে? কেন? পরপর হৃদের হুঙ্কারে ডাক্তাররা দৌড়ে কেবিনে এগিয়ে আসলো। মেনে ফ্রিজ হতে হৃদের ইঞ্জেকশন নিয়ে নার্সকে আদেশ করতেই নার্স সেদিকে দৌড়ালো। অস্থির উত্তেজিত পরিস্থিতিতে সকলে আতঙ্কিত মুখে হৃদকে বোঝাতে চাইছে শান্ত হতে, অথচ সুফিয়া খান স্বাভাবিক। বরং হৃদের কথায় কটাক্ষ করে বলল, আমার মন চাইছে তাই এনেছি, তোমার সমস্যা কোথায়? তোমার কাছে যাচ্ছেও, তাহলে তুমি কেন এত হাইপার হচ্ছ? হসপিটাল কি তোমার বাপের কেনা যে তুমি ছাড়া অন্য কেউ চিকিৎসা নিতে পারবে না? যেমন মা তেমন ছেলে, গোলা ভারতের মতন মেজাজ। সুফিয়া খান ইচ্ছে করে হৃদকে রাগালো, কারণ হৃদের রাগে প্রশ্রয় দিলে এতে মায়ের ক্ষতি হবে ভেবে তিনি এমনটা বললেন। মায়ের কথায় হৃদের মস্তিষ্ক দপদপ করল, আগুন লাগার মতন শিরা উপশিরাগুলো জ্বলল। এর মাঝে আয়ন, রাদীপ, আসিফ ডাক্তার সহ সকলেই হৃদের হাতে পায়ে চাপটে ধরল ঘুমের ইঞ্জেকশন পুশ করতে। হৃদ রাগে তোপে হিংস্রতায় স্যালাইন ক্যানোলা টেনে ছিঁড়ল ধস্তাধস্তি করে। সকলে হৃদকে চাপটে ধরে শোয়াতে চাইছে বলে হৃদ ধস্তাধস্তি করে ডক্টরের হাতে ইঞ্জেকশন ছিনিয়ে নিয়ে মুচড়ে ফেলতে ফেলতে চিৎকার করে বলল, আমি সেই জায়গায় এক মুহূর্ত দাঁড়াবো না যেখানে এই নারী বিষাক্ত নিঃশ্বাস আছে। আমাকে যাইতে দে তোরা, নয়তো কাউকে ছাড়বো না আঘাত করা থেকে। সুফিয়া খান ইশারায় হৃদকে ছেড়ে দিতে বললে হৃদ তৎক্ষণাৎ প্রস্থান করলো কেবিন থেকে। হৃদের পিছন পিছন ছুটল আসিফ, রাদীপ দুজনেই। সুফিয়া খান হৃদের চলে যাওয়ার দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেলে। তিনিও দমে যাওয়ার পাত্রী নয়, এর শেষ দেখেই ছাড়বেন তিনি। মায়েকে টানা 3 দিন হসপিটালে রাখার পর চতুর্থ দিন মায়েকে নিয়ে হৃদের বাসায় উঠল সুফিয়া খান। মায়েকে রাখলো নিজের ঘরে, যেহেতু হৃদ মায়াকে মেনে নিচ্ছে না কোনোভাবেই। এই ছিল আজকের পর্ব। কেমন লেগেছে তোমাদের কমেন্ট করে জানাও। দেখা হচ্ছে পরের পর্বে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আজকের মতো আমি তারিফ এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।